দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের উন্মোচন। প্রথমবারের মতো বেতন কাঠামোর আওতায় 1,00,000 টাকা করে পেলেন ক্রীড়াবিদরা। প্রধানমন্ত্রীর হাত থেকে 129 জনকে দেয়া হলো ক্রীড়া কার্ড। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এক ধাপ এগিয়ে গেল সরকার। শুধু পরিচয় নয়, এটি ক্রীড়াবিদদের মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা দিবে। পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে যোগ না দেওয়ার আহ্বান তারেক রহমানের। নিজেদের জন্য আলাদা মাঠ পেলেন নারী ফুটবলাররা। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে। উনি বলেছেন যে অলরেডি সাবিনা তোমাদের মাঠের কাজ চলছে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুমা। শুরুতে ক্রীড়া কার্ড প্রসঙ্গ। দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হলো আজ। খেলাধুলাকে পেশাদারিত্বের মোড়কে আনতে আন্তর্জাতিক পদকপ্রাপ্ত 129 জন অ্যাথলিটের হাতে মাসিক 1,00,000 টাকার ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ক্রীড়াবিদদের মাসিক ভাতার আওতায় আনতেই এই কার্যক্রম হাতে নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রাথমিক অবস্থায় 2025 সালের ফেব্রুয়ারি থেকে 2026 পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে পদকজয়ী ক্রীড়াবিদদের মধ্যে এই কার্ড বিতরণ করা হলো। 21টি ডিসিপ্লিনের 129 জনকে এই ক্রীড়া কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। আগামী 7 দিনের মধ্যে মোট 500 জন ক্রীড়াবিদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া ব্যক্তিগত এবং দলীয়ভাবে পদকজয়ী অ্যাথলিটদের বিশেষ অর্থ সম্মাননাও দেওয়া হয় আজ। এ সময় ক্রিকেট, ফুটবলের পাশাপাশি অন্য খেলাগুলোকেও সামনে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এছাড়া পেশাদার ক্রীড়াবিদদের সক্রিয় রাজনীতিতে অংশ না নিতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। তৃণমূল থেকে নতুন খেলোয়াড় উঠিয়ে আনতে আগামী 30 এপ্রিল থেকে সিলেট থেকে নতুন কুড়ি ক্রীড়া প্রতিযোগিতাও শুরুর ঘোষণা দেন তারেক রহমান। যারা যে খেলায় আনন্দ পাবেন তারা যাতে তাদের পছন্দের সেই খেলাটিকে পেশা হিসাবে গ্রহণ করতে পারেন, সেজন্যই যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সাম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি। আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। এদিকে প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্রীড়া ভাতা পেয়ে খুশি নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাবিনা খাতুন। এই সম্মাননা সামনের দিনগুলোতে অনুপ্রেরণা যোগাবে, ক্রীড়াবিদদের উপর ভালো খেলার চাপও থাকবে সবসময়। নারী ফুটবলারদের জন্য আলাদা মাঠের প্রতিশ্রুতি পেয়ে বাড়তি উচ্ছ্বাস সাবিনার কণ্ঠে। বিস্তারিত জানাচ্ছেন এস.এম. ইকবাল। দেশের ক্রীড়াঙ্গনে নিঃসন্দেহে আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। আমাদের অ্যাথলিটরা আর্থিক নিশ্চয়তা পেয়েছেন এবং তার সঙ্গে স্পেশাল কিছু মোমেন্ট হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সরাসরি কথা বলেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ফুটসাল দলের বর্তমান অধিনায়ক সাবিনা খাতুন। আমরা সাবিনার কাছ থেকে জানতে চাবো, আসলে সাবিনা, এই যে অ্যাচিভমেন্টটা বা এই বিষয়টা, এটা হচ্ছে আসলে বলছিলাম যে ধরে রাখাটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে? অনেক বড় চ্যালেঞ্জিং, কারণ প্রত্যেকটা প্রথমত আপনি টাকার অ্যামাউন্টটা যদি দেখেন, টু বি ভেরি অনেস্ট, যে সকল প্লেয়াররা বাংলাদেশের খেলাধুলা করে তাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা হচ্ছে অনেক বেশি এবং আমি মনে করি যে এটা চ্যালেঞ্জের পাশাপাশি তাদের পারফরমেন্সের নিজেদেরকে ভালো করার জন্য একটা আলাদা হচ্ছে একটা প্রেশার তাদেরকে ক্রিয়েট করবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা হয়েছে, একমাত্র সময় তো আপনারই কথা হয়েছে। কি কথা হয়েছে পিএম এর সঙ্গে, এটা একটু বলবেন? উনি হচ্ছে স্ক্রিপ্টের সময় স্যার বলছিলেন যে অনুভূতিটা নিজের মতো করে বলতে, যেহেতু স্ক্রিপ্ট দেওয়া হয়, সো সেই হিসেবে উনি বলছিলেন যে স্ক্রিপ্ট ছাড়া নিজের মনে যেটা আসে সেটা বলতে। তারপরও নিজের মতো করে বলার একটা ফ্রিডম দিয়েছেন প্রধানমন্ত্রী, সেই অনারটা নিশ্চয়ই উপভোগ করেছেন। অবশ্যই এটা, এবং কিছু জিনিস ছিল সেগুলোও বলেছি, এবং সকল ক্রীড়া সংগঠক যারা আছে তাদের কথা বলেছি। সব কিছু মিলিয়ে এক দারুণ উপভোগ্য একটা মোমেন্ট ছিল।
পিএম এর কাছে সরাসরি মাঠ চেয়েছেন। আমরা জানি আমাদের ফুটবলাররা যখনই বাইরে যায় বাহিরের মাঠ দেখে অভিভূত হয়, এরকম একটা মাঠে খেলার দীর্ঘদিন ধরে আপনাদের আক্ষেপ রয়েছে, এটা পিএম এর কাছে সরাসরি চেয়েছেন। পিএম কি বলেছে? উনি বলেছেন যে অলরেডি সাবিনা তোমাদের মাঠের কাজ চলছে। আচ্ছা, জি। কেমন ধরনের মাঠ বা কোথায় হচ্ছে এগুলি কিছু? না এখনো বলেনি, তবে কার্যক্রম শুরু হয়েছে এটা বলেছেন। আর স্পেশাল কোনো মোমেন্ট ছিল কিনা আজকে টোটাল আয়োজনটা? স্পেশাল মোমেন্ট হচ্ছে আমি যখন বলছিলাম যে নার্ভাস হয়ে যাই, স্যার তখন বলছিলেন যে সাবিনা আমিও নার্ভাস হয়ে যাই এখনো। ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ফুটসাল দলের বর্তমান অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে। আজকের এই ঐতিহাসিক মোমেন্টে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং অ্যাথলিটরা একজন প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার পর তাদের যে হচ্ছে কনফিডেন্স লেভেলটা সেটা নিঃসন্দেহে আরও অনেক বহুগুণে বেড়ে যায় এবং যেটার হচ্ছে ইতিবাচক প্রভাব পড়তে পারে মাঠের পারফরমেন্সে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে আছেন রিপোর্টার এস এম ইকবাল। ক্রীড়া কার্ড বিষয়ে আরও বিস্তারিত জানবো, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, যখন কিছু সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের মাঝখান থেকে অনেক কিছু সিদ্ধান্ত আসলে যুগান্তকারী হয়ে যায়। আজকে দেশের ক্রীড়াঙ্গনের জন্য এমনই এক সিদ্ধান্ত এসেছে যেটা হচ্ছে আসলে বলা যেতে পারে যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ভবিষ্যতের একটা পথ দেখিয়ে দিবে। এই সিদ্ধান্তটা নানাভাবেই দেশের ক্রীড়াঙ্গনকে উপকৃত করতে পারে। ইতোমধ্যে অনেকেই আসলে জেনে গিয়েছেন আসলে যুগান্তকারী সিদ্ধান্তটা কী। তারপরও আবারও বলছি যে দেশের ক্রীড়াঙ্গনকে নতুন করে একটা কাঠামোতে আনার চেষ্টা করেছে বাংলাদেশ সরকার, যেখানে বাংলাদেশের প্রতিভাবান অ্যাথলিট বা পারফর্মার যারা আছেন তারা প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা করে পাবেন, অর্থাৎ একটা স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনার একটা চেষ্টা করা হচ্ছে দেশের অ্যাথলিটদের, এবং যেটার আনুষ্ঠানিক কার্যক্রম আজ প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছেন। এবং প্রাথমিকভাবে অর্থাৎ প্রথম পর্যায়ে 129 জন অ্যাথলিট এই সুবিধাটা পেয়েছেন। তাদের অ্যাকাউন্টে এরই মধ্যে 1 লক্ষ টাকা করে একটা চেক বলি বা একটা মানি বলি যেটাই বলি না কেন সেটা ইতোমধ্যে চলে গিয়েছে এবং এটা আগামী 4 মাস পর্যন্ত তারা পাবেন। এখানে কিন্তু চমৎকার একটা নিয়ম করেছে বাংলাদেশ সরকার বা হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, সেটা বলবো যে আপনি আজকে টাকা পেলেন কিন্তু এটা কিন্তু একেবারে নিশ্চিত না, অর্থাৎ 4 মাস পর যে অ্যাথলিটটা সরকারের যে বেতন কাঠামোর মধ্যে এলেন 4 মাস পর তাকে কিন্তু পরীক্ষা দিতে হবে, আর পরীক্ষাটা হচ্ছে তার পারফরমেন্স। সে যদি তার পারফরমেন্স ধরে রাখতে পারে তাহলেই কিন্তু তার টাকাটা যতদিন পর্যন্ত তিনি জাতীয় দলকে বা দেশকে সার্ভিস দিয়ে যাবেন, দেশকে বিভিন্ন মঞ্চে রিপ্রেজেন্ট করে যাবেন, ততদিন পর্যন্ত এই টাকাটা তিনি পাবেন। এর ফলে দুটোভাবে হচ্ছে দেশের ক্রীড়াঙ্গন উপকৃত হতে পারে। একটা হচ্ছে যারা রানিং খেলোয়াড় তারা নিঃসন্দেহে একটা ভরসা পাবে এবং হচ্ছে এবারের যে কার্যক্রম সেটার স্লোগানই হচ্ছে এইটা যে ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা। অর্থাৎ ক্রীড়া যে হচ্ছে একটা পেশা হতে পারে, যদিও আমরা দেখেছি ফুটবল, ক্রিকেট এই খেলাগুলোতে মোটামুটি ভালো টাকা রয়েছে এবং অনেকে পেশা হিসেবে এটা নিয়েছে, কিন্তু এর বাইরে বাংলাদেশে যে আরও 50টি ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন রয়েছে, এই ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত যেসব অ্যাথলিট তারা কিন্তু আসলেই চিন্তা ভাবনা করেন বা তাদের ফ্যামিলি চিন্তা ভাবনা করে যে সন্তানকে স্পোর্টস এরেনায় দিবে বা এই ডিসিপ্লিনে দেবে, আসলে ভবিষ্যতে তারা কি করবে, এই যে একটা অনিশ্চয়তা ছিল সেটা কিন্তু এখন কেটে যাচ্ছে। অর্থাৎ আগামী দিনগুলোতে দেশের অ্যাথলিট যারা রয়েছেন তারা কিন্তু অন্যান্য যে গভর্নমেন্ট সার্ভিস বলি বা প্রাইভেট যে সার্ভিসগুলো বলি সেখানে যেমন বেতনের যেই সিস্টেম রয়েছে বা কাঠামো রয়েছে, এখন থেকে অ্যাথলিটরা সেই কাঠামোর মধ্যে চলে আসলেন। এবং যারা রানিং খেলোয়াড় তারা তো উপকৃত হচ্ছেনই, তারা যেমন তাড়ানো অনুভব করবেন যে আমার পারফরমেন্স ধরে রাখতে হবে, যার কারণে তাদের পারফরমেন্স ডেভেলপ করবে এবং তার একটা ইতিবাচক রেজাল্ট পাবে দেশ। একই সঙ্গে যেসব অ্যাথলিট পাইপলাইনে রয়েছেন যারা ভবিষ্যতে দেশকে সার্ভ করতে পারে, তাদের মধ্যেও কিন্তু ওই জায়গাটা দখল করার একটা স্পৃহা কাজ করবে, তার ফলে তাদের পারফরমেন্সটা ডেভেলপ করবে। দিন শেষে আমাদের যে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে যে আমাদের পদক প্রাপ্তি বা দেশকে সম্মানিত করার যে ঘাটতিটুকু রয়েছে, আমরা কিন্তু এটা বলতে পারি যে একটা সার্টেন টাইম পরে বাংলাদেশ এই জায়গাটা থেকে অন্তত উপকৃত হবে। তবে এই জায়গাতে আমার মনে হয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আরও একটু দূরদর্শিতার পরিচয় দিতে হবে, কারণ সেই সব এই প্রাথমিক পর্যায়ে আমরা যেমনটা দেখেছি যে সব ডিসিপ্লিন যে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে যে 52টা ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন রয়েছে, ক্রিকেট বাদে 51টার কথা যদি বলি, এই 51টা অ্যাসোসিয়েশন হচ্ছে এই বেতন কাঠামোর আওতায় আসবে বা বিবেচিত হবেন। তবে এমন কিছু ডিসিপ্লিন রয়েছে বা এমন কিছু খেলা রয়েছে যে খেলা বা যে ডিসিপ্লিনগুলো কিন্তু বাংলাদেশের জন্য খুবই সম্ভাবনাময়, সেই ডিসিপ্লিনগুলোকে যদি হচ্ছে আলাদাভাবে পেট্রোনাইজ করা যায় তবেই কিন্তু হচ্ছে এইখান থেকে যেই রেজাল্টটা সরকার পেতে চলেছে বা মন্ত্রণালয় পেতে চাচ্ছে সেটা কিন্তু হচ্ছে আরও ত্বরান্বিত হবে। তারপরেও এই উদ্যোগটা নিঃসন্দেহে প্রশংসনীয় একটা উদ্যোগ। প্রাথমিকভাবে আমরা দেখেছি যে 19টা ফেডারেশনকে হচ্ছে এই বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে, যার মধ্যে সবচেয়েতে আলাদাভাবে বলতে হয় আমাদের
আমাদের প্যারা অ্যাথলিট যারা ফিজিক্যালি ডিসেবল তাদের কিন্তু এই কাঠামোর আওতায় আনা হয়েছে, সুতরাং তাদের ক্ষেত্রেও কিন্তু সরকার খুব চমৎকার একটা কাজ করেছে। পরিশেষে আসলে এতটুকুই বলি যে নিঃসন্দেহে একটা উদ্যোগ এটা বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তথা বাংলাদেশ সরকারের। তবে এখান থেকে সত্যিকারের রেজাল্টটা বের করতে হলে অবশ্যই এখানে একটা ফিল্টারিং প্রসেস থাকা লাগবে এবং হচ্ছে কঠোর নজরদারি যদি রাখা যায় কারা আসলে পারফর্ম করছে, কাদের পারফরমেন্স পড়ে যাচ্ছে, সেটা প্রক্রিয়াটা যদি স্বচ্ছ হয় তবেই বলা যেতে পারে দেশের ক্রীড়াঙ্গন এখান থেকে দারুণভাবে উপকৃত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আমার কাছে এই ছিল সবশেষ। নিশ্চয়ই। ক্রীড়া কার্ডের বিস্তারিত নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এস.এম. ইকবাল। ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর স্টেজ 1-এ কম্পাউন্ডের দলগত পুরুষ ইভেন্টে স্বর্ণ জয়কে সফলতা হিসেবে দেখছে আর্চারি ফেডারেশন। রিকার্ভে পদক ছাড়া দেশে ফিরলেও সেটিকে ব্যর্থতা মানতে নারাজ সংশ্লিষ্টরা। যদিও কোচ বলছেন অলিম্পিক কিংবা এশিয়ান গেমসের মতো আসরে ভালো করতে আরও শিখতে হবে বাংলাদেশকে। এশিয়ান কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের স্টেজ 1-এ কম্পাউন্ডের দলগত ইভেন্টে বাংলাদেশের স্বর্ণজয়। থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর আর্চারদের ছোটখাটো সংবর্ধনা। উৎসবের এমন উপলক্ষে ঢাকা পড়ে গেছে এশিয়ান আর্চারিতে বাংলাদেশের ব্যর্থতাও। তবুও বিমানবন্দরে উৎসব মুখর পরিবেশ। আর্চারদের বরণ করে নিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এসেছেন সচিব। ফেডারেশন কর্তাদের সঙ্গে নিয়ে আর্চারদের ফুলেল সংবর্ধনা দিয়েছেন তিনি, করিয়েছেন মিষ্টিমুখ। বড় আয়োজন না হলেও তাতেই সন্তুষ্টি হিমু, রাকিব, ঐশ্বর্যদের। আমাদের যে টিমমেটরা আছে সবাই অনেক কনফিডেন্ট এবং খুব ভালো প্র্যাকটিস করে আমরা গেছি, যার কারণে এটা আমাদের জন্য সহজ হয়েছে। আমাদের টিমটা খুব ব্যালেন্স ছিল এবং আমরা সবাই খুব কনফিডেন্ট ছিলাম আমাদের খেলার বিষয়ে। আমাদের কম্পাউন্ড ইভেন্টে একজন কোচ, যদি আমরা ভালো একজন কোচ পাই তা আমরা আরও ভালো করতে পারবো সামনে ইনশাল্লাহ। গেল এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের হয়ে রিকার্ভে স্বর্ণ জিতেছিলেন আব্দুর রহমান আলিফ। এবার তিনি বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনাল থেকেই। তার মতো বাকিরাও ব্যর্থতার পরিচয় দিয়েছেন একক ইভেন্টে। এমনকি দলগত কিংবা রিকার্ভ মিশ্রতেও নেই সফলতার গল্প। কোনো মেডেল আনতে পারিনি, এই জন্য আর কি আমরা অনেক আপসেট ছিলাম আর কি এই বিষয়টা নিয়ে। তো আমাদের এখানে আর কি একটু ঘাটতি আছে, তো আমরা আরও বেশি প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, যাতে আমাদের বেস্ট দিতে পারি। বাংলাদেশ আর্চারির এখন পর্যন্ত যত সফলতা তার প্রায় পুরোটাই রিকার্ভে। গেল দুটো অলিম্পিকে যে লাল সবুজরা সরাসরি খেলার সুযোগ পেয়েছে সেটাও এই ইভেন্টেই। এশিয়ান কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের স্টেজ 1 থেকে এই রিকার্ভেই পদক ছাড়া ফেরা অবশ্যই অশনি সংকেত দেশের আর্চারির জন্য। যদিও কোচ বলছেন ভালো করতে সময় লাগবে আরও কিছুটা। The last World Cup medal is some years ago, you are right. But don't forget, we had also played under the top 10 in the World Cup. And the next step is we have to make that in the World Cup, in the Olympic Games, whatever, World Championship. আর্চারি গ্র্যাজুয়ালি আপনারা যারা যাচ্ছেন দেশব্যাপী পরিচিত হচ্ছে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় এটা এমন একটা পর্যায়ে যাচ্ছে যে আর্চারি আমাদের মনে করেন ফুটবল, ক্রিকেট এরপরেই একটা পর্যায়ে যাচ্ছে। এদিকে আর্চারিতে আন্তর্জাতিক পর্যায় থেকে অনেক সফলতা এলেও আর্থিক অনিশ্চয়তায় অনেক প্রতিভাবানদের দেশ ছাড়ার ঘটনাও আছে। তবে সরকার অ্যাথলিটদের যে বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সেটা বাস্তবায়ন করা সম্ভব হলে এমন ঘটনার সম্ভাবনা কমে আসবে বলে মনে করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আর্চারি তো আমাদের জন্য একটা সফল ক্ষেত্র। এছাড়াও কিন্তু অন্যান্য যে সমস্ত ক্ষেত্রগুলো আছে, ইভেন্টগুলো আছে, সব ক্ষেত্রেই কিন্তু আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমাদের আর্থিক এবং ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোগত সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে আছে আর্চারির কম্পাউন্ড ইভেন্ট। তাই এবারের অর্জনে স্বপ্নবাজ আর্চাররা। কোচ আর সঠিক প্রশিক্ষণ পেলে সেখানেও ভালো করা সম্ভব বলে মনে করছেন তারা। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিলের বিপক্ষে জয়ের রেশ কাটতে না কাটতে মেরিল্যান্ডের নর্থ ওয়েস্ট স্টেডিয়ামে আবারও ফরাসি দাপট। কলম্বিয়াকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে ফ্রান্স। পুরো নতুন এক একাদশ নিয়ে কলম্বিয়ানদের 3-1 গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। জোড়া গোল করেছেন দিজিয়ে দুয়ে। ম্যারিল্যান্ডের আকাশটা তখন হলুদ রঙে রাঙানো। গ্যালারি জুড়ে কলম্বিয়ান সমর্থকদের গগন বিদারী চিৎকার। মাঠের লড়াই শুরুর 5 মিনিটেই রিচার্ড রিওসের বুলেট গতির শট যখন পোস্ট ঘেঁষে বেরিয়ে গেল, মনে হচ্ছিল দিনটা বুঝি কলম্বিয়ারই। কিন্তু দিদিয়ার দেশমের ডেরায় তো লুকিয়েছিল অন্য এক পরিকল্পনা। ব্রাজিলকে হারানোর পর দলের 11 জনকেই বদলে ফেলেছিলেন ফরাসি মাস্টারমাইন্ড। 35তম জন্মদিনে ক্যাপ্টেনের আর্মব্যান্ড হাতে এনগোলো কান্তে ছিলেন মাঝ মাঠের অতন্দ্র প্রহরী। খোলস ছেড়ে বের হতে ফ্রান্স সময় নেয় 29 মিনিট। বক্সের বাইরে আলগা বল পেয়ে তরুণ তুর্কি দিজিয়ে দুয়ের মাপা শট। ডিফ্লেকশনে বল যখন জালে জড়ায়, স্তব্ধ মেরিল্যান্ড।
কিন্তু নাটকীয়তা তখনও বাকি। বিরতির ঠিক 4 মিনিট আগে ম্যাগনাস অ্যাক্লিউসের নিখুঁত ক্রস আর মার্কাস থুরামের পাওয়ারফুল হেড। ক্রসবারে লেগে বল যখন দাগ অতিক্রম করছে, কলম্বিয়া তখন খাদের কিনারায়। 2-0 এগিয়ে বিরতিতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা কলম্বিয়ার। লুইস দিয়াজ প্রায় গোল পেয়ে যাচ্ছিলেন, কিন্তু অভিষেক ম্যাচে ম্যাক্সেন্স লাক্রোয়া যেন চীনের প্রাচীর। সেই গোল বাঁচানোর রেশ কাটতে না কাটতেই বিধ্বংসী কাউন্টার অ্যাটাক। রায়ান চেরকির পাস থেকে বল নিয়ে ঝড়ের বেগে বক্সে ঢুকে যান মার্কাস থুরাম, আর গোলমুখে থাকা 20 বছর বয়সী দুয়ে ভুল করেননি দ্বিতীয়বার। নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করে কলম্বিয়ার কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন পিএসজির এই উইঙ্গার। ম্যাচের শেষ দিকে হামিল্টন কাম্পাস একটা গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিলেও তা কেবল সান্ত্বনাই হয়ে থেকেছে। শেষ দিকে বদলি হিসেবে কিলিয়ান এমবাপ্পের মাঠে নামা গ্যালারিতে উত্তাপ বাড়ালেও অফসাইড খাড়ায় বাতিল হয় তার রেকর্ড ছোঁয়া গোল। তবে তাতে জয়ের আনন্দ ম্লান হয়নি ফরাসিদের। 3-1 গোলের দাপুটে জয়ে টানা 9 ম্যাচ অপরাজিত থাকলো লেব্লুরা। এই জয় কেবল একটা প্রীতি ম্যাচে নয়, বরং বিশ্বকাপের আগে প্রতিপক্ষের জন্য কড়া এক হুঁশিয়ারি। মূল একাদশ হোক কিংবা সাইড বেঞ্চ, দেশম বাহিনী অপরাজেয়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বড় স্বাগত খেলার সময়। রেসিং ট্র্যাকে আবারও ঝড় তুললেন বাংলাদেশের কার রেসার অভিক আনোয়ার। গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপের 6ষ্ঠ রাউন্ডে জয় তুলে নিয়ে রোনো ক্লিও ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন এই রেসার। একদিনেই জিতেছেন 4টি ট্রফি। পরের রাউন্ডেও ভালো করতে চান অভিক। রেসিং ট্র্যাকে নামলেই ঝড় তোলেন অভিক আনোয়ার। প্রতিনিয়ত জিতছেন ট্রফি। দেশের বাইরে তার অর্জনে ওড়ে লাল সবুজের পতাকা। এবার আরও এক রেকর্ড গড়লেন বাংলাদেশের এই কার রেসার। গাড়ির স্টিয়ারিং হাতে গতির ঝড় তুলে একদিনে জিতেছেন 2 রেস। সমৃদ্ধ হয়েছে এই রেসারের অর্জনের ঝুলি। জিতে নিয়েছেন 4টি ট্রফি। গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপের 6ষ্ঠ রাউন্ডে দারুণ পারফরমেন্স দেখিয়ে সব ক্লাসের মধ্যে জয় পেয়েছেন অভিক। শুধু তাই না, রেনো ক্লিও ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের এই কার রেসার। রেসগুলো অনুষ্ঠিত হয় দুবাই অটোড্রোম ন্যাশনাল সার্কিটে, যা একটি FIA গ্রেড A ট্র্যাক। 2টি রেসে অংশ নিয়ে অভিক আনোয়ার ওভারঅল এবং নিজের ক্লাসে জয় তুলে নেন। রেসের কদিন আগে কোভিড থেকে সেরে উঠেছেন অভিক। এমন অবস্থাতেও 2 রেসে অংশ নিয়ে নিয়ন্ত্রিত ও ধারাবাহিক পারফরমেন্স করেন। এ ফলাফলের মাধ্যমে অভিক এখনও ওভারঅল এবং ক্লিও ক্যাটাগরিতে চ্যাম্পিয়নশিপের শীর্ষ অবস্থান করছেন। 7ম রাউন্ডেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চান এই রেসার। গালফ প্রো কারে আমি 4টা ট্রফি জিততে পেরেছি বাংলাদেশের জন্য, 2টো রেস করে। কিন্তু 2টো রেস করে 4টা ট্রফি কিভাবে আসলো? 2টো হচ্ছে ওভারঅল ফার্স্ট, আর 2টো হচ্ছে আমার ক্লাসে ফার্স্ট, যেটা হচ্ছে রেনো ক্লিও ক্লাস। আগামী 2 সপ্তাহ পরে ফাইনাল রাউন্ড, এবং দোয়া করবেন যাতে আমি ওভারঅল চ্যাম্পিয়নশিপ এবং রেনো ক্লিও চ্যাম্পিয়নশিপ দুটোই জিততে পারি। কমাস আগে রেসিং ট্র্যাকে দুর্ঘটনার শিকার হয়েছিলেন অভিক আনোয়ার। সেখান থেকে সুস্থ হয়ে আবারও ফিরেছেন ট্র্যাকে, এবার জিতলেন ট্রফি। সামনেও দেশের হয়ে রেসিং ট্র্যাকে ঝড় তোলার অপেক্ষায় বাংলাদেশের প্রথম কার রেসার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা। 129 ক্রীড়াবিদের হাতে মাসিক 1 লাখ টাকার ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী। পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান। নারী ফুটবলারদের জন্য হতে যাচ্ছে আলাদা মাঠ। সাবিনাকে প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান। ক্রীড়া কার্ড এবং প্রধানমন্ত্রীর সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত অ্যাথলিটরা। এবং ফিফা প্রীতি ম্যাচে কলম্বিয়াকে উড়িয়ে দিল ফ্রান্স। ডিজিএ 2-এর ম্যাজিকে 3-1 গোলে জয় পেল ফরাসিরা। রাতে ঘানার মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন দুপুরের সময়, সঙ্গে থাকবেন ইমদাদুল হক। মাকসুম, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।